নে নে নে, এটা লাগা লাগা, এবার এটাকে লাগা। আরে শোন, ভেতরে না, সাইড দিয়ে লাগা, বুঝেছিস? সাইড দিয়ে, ঠিক আছে? তারপর দেখছি। 16টা পিস হয়ে গেছে তো? এই শঙ্কর, এই বাবলু, এই ব্ল্যাক পিস তৈরি? সুরেশ, এই কাজটা তো 3 দিন আগে ডেলিভারি হওয়ার কথা ছিল, এখনো কেন হয়নি? দেখুন, ওই কারিগর কম ছিল, অর্ধেক ছুটিতে চলে গেছে আর বাকিরা এখনো ফেরেনি। তুমি আমাকে এসব কেন বলছো? আমি শুধু জানি যে কাজটা ঠিক সময় মতো হয়নি, ব্যাস। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি নতুন ওয়ার্কারের ব্যবস্থা করেছি। চিন্তা তো তোমার করা উচিত সুরেশ, এই কাজটা তো লেট তোমার জন্য হচ্ছে। মজদুর কম পাওয়া যাচ্ছে, তো আমি কি করতে পারি বলুন? আচ্ছা, একজন ওয়ার্কার ছিল রাজেন, ও আর আসছে না নাকি? না, রাজেন আর কাজে আসবে না। কিন্তু খুব ভালো কারিগর ছিল, এখন যদি না আসে তাহলে আমরা কি করতে পারি? দেখুন, রাজেনের থেকে অনেক ভালো কারিগর আমার কাছে আছে। ভালো কারিগরও ছিল না। কোনটা পদ্ম ফুল আর কোনটা পাথর সেটা কি তুমি আমায় বলবে? ওর মতো কারিগর তুমি খুঁজলেও কোথাও পাবে না। যাই হোক, যা করার থাকে করো, কিন্তু আমার অর্ডার টাইমের মধ্যে পুরো হওয়া চাই, বুঝলে? আর খাবে চকলেট? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এখানেই বসো। হ্যাঁ, এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, ঘুরতে যাবে? হ্যাঁ। হ্যাঁ, চলে এসো। চলো। চকলেটটা কেমন? খুব ভালো। ভালো? আচ্ছা। ও, তুমি এসে গেছো? এনো জল। দাও। ধরো। বরুণ কোথায়? বাইরে খেলছে বোধহয়, আমি চা আনছি। রেখা, হ্যাঁ। রেখা, রেখা, 7টা বেজে গেছে, বরুণ কোথায়? 7টা বাজে? হ্যাঁ। এখনো ফেরেনি? এটা আবার কি কথা? বাইরে গিয়ে দেখে আসতে তো পারতে। আমি দেখছি। বরুণ, বরুণ, বৌদি, বরুণকে দেখেছেন? না। দাদা, বরুণকে দেখেছেন আপনি? না, দেখিনি তো। বরুণকে দেখেছো? না, আমি বরুণকে এই যে দেখিনি। বৌদি, বরুণকে দেখেছেন আপনি? না, দেখিনি। বরুণকে দেখেছেন? এই বরুণকে কেউ দেখেছো? বরুণকে দেখেছো? না, দেখিনি। বাবু, বরুণকে দেখেছো? এই চিরাগ, বরুণকে দেখেছিস? কই না তো। আপনি বরুণকে দেখেছেন? না, না, সুরেশের ছেলে। বরুণ, 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 বরুণ! আমরা এই এলাকার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম ভাই, কিন্তু তোমার ছেলেকে কোথাও খুঁজে পেলাম না আমরা। ভগবানই জানে কোথায় হারিয়ে গেল। আচ্ছা, একজন ওয়ার্কার ছিল রাজেন, ও আর আসছে না নাকি? না, রাজেন আর কাজে আসবে না। 4 বছরের বরুণ দিল্লির নাংলোই এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছিল। ওর মা বাবা আর প্রতিবেশীরা ওকে অনেক খোঁজে, কিন্তু বরুণের কোনো খোঁজ পাওয়া যায় না। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, ঘুরতে যাবে? হ্যাঁ। মনে হচ্ছিল যেন বরুণকে অপহরণ করা হয়েছে। বরুণের বাবা সুরেশের ভয় ছিল যে তার পুরনো এক কারিগর রাজেনের এর পিছনে হাত ছিল।
এমনকি রাজেনের নাম নিলেই সুরেশ অস্থির হয়ে পড়ত। অতীতের স্মৃতি ইশারা করছিল, ইঙ্গিত দিচ্ছিল যে নিষ্পাপ বরুণ হয়তো কোনো পুরনো শত্রুতার শিকার হয়ে গেছে। চলো পুলিশ স্টেশন যাওয়া যাক। আপনার বাচ্চা দুপুরে খেলতে গেছে আর ফিরে আসেনি। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি বাড়িতে ছিলেন? না আসলে তখন আমি কাজে গেছিলাম। আপনি বাড়িতে ছিলেন? কখন থেকে পাওয়া যাচ্ছে না? এই ধরুন 4টে থেকে। 4 বছরের বাচ্চা 3 ঘন্টা ধরে নিখোঁজ, অন্ধকার হয়ে গেছে, এখন আপনার খেয়াল হলো? স্যার আমি এই জায়গাতে 10 বছর ধরে আছি। এখানকার সবাই আমাকে চেনে, বরুণকেও চেনে। ও সবার সাথে খেলে, সবাই ওকে খুব ভালোবাসে। তাই কি করেন আপনি? আমি একজন কন্ট্রাক্টর, মার্বেল কাটিং পলিশিংয়ের কন্ট্রাক্ট নিই। যা মাইনে পাই তাতে মোটামুটি সংসার চলে যায়। আমাদের বাচ্চার একটা ছবি চাই। হ্যাঁ আমি সাথেই এনেছি। রাকেশ, আশেপাশের পুলিশ স্টেশন আর রেল স্টেশনে এই ছবিটা পাঠিয়ে দাও। বাস স্ট্যান্ড, রেল স্টেশন সব জায়গায় এই ছবিটা লাগিয়ে দাও। ঠিক আছে স্যার। ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা আপ্রাণ চেষ্টা করব, আপনার বাচ্চা পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যালো, বাচ্চা জ্যান্ত চাই না মোড়া। কে বলছেন আপনি? বরুণ কোথায়? দেখুন আপনি বরুণকে কিছু করবেন না। আগে আমার কথাটা শোন। নাম কি বলেছিল? আপনি কে বলছেন বলুন না। নাম জেনে কি করবি? যদিও আমার নাম ধরো। স্যার ও বলল 10টার মধ্যে মতিলাল পার্ক না পৌঁছালে ও ও ও বরুণকে 2 টুকরো করে দেবে। কত মুক্তিপণ চেয়েছে? যদি 20,000 টাকা 10টার মধ্যে না পাই না, তাহলে বডি 2 টুকরো করে পাঠিয়ে দেবো। 20,000 টাকা? সুরেশ, কেউ 20,000-এর জন্য বাচ্চা কিডন্যাপ কেন করবে? আমার সামর্থ্য তো এতটাই, আমার কাছে অনেক টাকা তো নেই। স্যার আমার মনে হয় কিডন্যাপার সুরেশের ইনকাম জানে। তার মানে সুরেশ কেউ চেনে? সুরেশ, তুমি ওর গলার আওয়াজ চিনতে পারোনি? সেই লোকটা যে তোমায় ফোন করেছিল? না স্যার, আমি চিনতে পারিনি। দয়া করে স্যার আমার বাচ্চাটাকে বাঁচান। শান্ত হও, আমরা মতিলাল পার্কে যাব, কিন্তু ইউনিফর্মে নয়, সাদা পোশাকে, আর সাথে দুটো। স্যার স্যার আমার কাছে এতগুলো তো টাকা নেই। চিন্তা করো না, তোমাকে 1 পয়সাও দিতে হবে না, তার আগেই ধরে নেব শালাকে। মুক্তিপণের মূল্য মাত্র 20,000। আজকের এই লাখ টাকার, কোটি টাকার দুনিয়ায় এটা হয়তো খুবই অদ্ভুত, কিন্তু সত্যি এটাই যে খুব সামান্য মূল্যের জন্যেও জঘন্য অপরাধ ঘটে। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। ঘুরতে যাবে? হ্যাঁ। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে। স্যার কিডন্যাপার যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা সুইচ অফ বলছে। 3 ঘন্টা ধরে কিডন্যাপারদের কোনো খোঁজ খবর নেই। অপারেশন ক্লোজ করে দেবো স্যার, হয়তো ওরা আর আসবে না। হয়তো ওরা আসতোই না,
মনে হয় ওরা আমাদের সাথে কোনো গেম খেলছে। চলো। হ্যাঁ। সুরেশ, একটু মনে করো, একটু ভেবে দেখো, তুমি কোনো ধরম নামের ব্যক্তিকে চেনো বা তার সাথে আলাপ হয়েছে বা তেমন কিছু? না স্যার, আমি ধরম নামের কাউকে তো চিনি না। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না স্যার। যদি তুমি সবকিছু না বলো, কিছু লুকাও, তাহলে তোমার ছেলে বাঁচবে না। আমি সত্যি কিচ্ছু জানি না। এই ধরম কোথায়? না স্যার, আমি জানি না। আচ্ছা, তোমার ঠিকাদার সুরেশ, এর সাথে কোনো কারিগরের ঝামেলা হয়েছিল? কোনো মারপিট এইসব? কেউ কি কখনো হুমকি দিয়েছিল বা বাচ্চাকে অপহরণের কথা এরকম কিছু বলেছিল? না সাহেব, এরকম কিছু হয়েছে বলে জানি না। না ইন্সপেক্টর, আমি ঠিক জানি না যে সুরেশের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল কিনা, কিন্তু কিন্তু একজন কারিগর ছিল মোটামুটি 1 বছর আগে। রাজের নাম ছিল ওর। তার কি হয়েছে? ভালো কারিগর ছিল, খুব পাকা হাত ছিল ওর, কিন্তু হঠাৎ করে একদিন চলে গেল। কেন চলে গেছে? ঠিক জানি না। এমনিতে আমি সুরেশের কাজে কোনো দখলদারি করি না, কিন্তু এই রাজেনের কথা আমার খুব মনে পড়ে, হয়তো ওর গুণের কারণে। আর এই জন্যই আমি সুরেশকে ওর ব্যাপারে কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, একজন ওয়ার্কার ছিল রাজেন, ও আর আসছে না নাকি? না, রাজেন আর কাজে আসবে না। সুরেশ, কিডন্যাপার তোমার ক্ষমতা হিসেবেই পয়সা চেয়েছে। আমরা আজ পর্যন্ত এত দয়ালু কিডন্যাপার কখনো দেখিনি। খুব স্বাভাবিক, হয় তুমি আমাদের কাছে মিথ্যে কথা বলছো, নয় কিছু লুকোচ্ছ। স্যার, আমার একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছি না, কেন মিথ্যা বলতে যাব? তুমি শুধু এইটুকু বলো যে এই কিডন্যাপিংয়ে রাজেন জড়িত কিনা। রাজেনই আসল কিডন্যাপার নয় তো? আমি এসব জানি না স্যার, আমি শুধু এটুকুই জানি যে রাজেন আমার কর্মচারী ছিল। এসব অনেক আগের কথা। 1 বছর আগে কাজ করতো, হঠাৎ ছেড়ে দিয়ে চলে যায়। তার কোনো কারণ তো আছে। যতদূর আমরা শুনেছি, ও খুব ভালো কারিগর। স্পিকার অন করো। হ্যালো, তোকে ছেলের জন্য কষ্ট পেতে দেখে ভালো লাগছে। দেখুন, বরুণের সাথে একবার কথা বলান আমাকে। আরে অপেক্ষা কর, এখনো বেঁচে আছে ও। আর এমনিতেও জানি তুই টাকা দিবি আমাদের। দেখলাম তোকে পার্কে, বেশ ভালো লাগলো। দেখুন, আপনার শত্রুতা আমার সাথে, আমার বাচ্চার ওপর কেন আপনারা প্রতিশোধ নিচ্ছেন? আমি টাকা দিয়ে দেবো বললাম তো। সে তো তুই দিবি বাবা। নাগলোই রেল ইয়ার্ডের পেছনে যে পুরনো রেল গুদাম আছে, ওখানে চলে আসবি আজ রাত 11টার সময়। আপনার তো পার্কে আসার কথা ছিল। যেটা বলছি সেটাই কর। পুরনো রেল গুদামে চলে আসবি টাকা নিয়ে, আর বাচ্চাকে নিয়ে যাবি। ঠিক আছে, তাই হবে। তার আগে বরুণকে কিছু খাইয়ে দিন প্লিজ, খুব খিদে পেয়েছে ওর, অনেকক্ষণ খায়নি তো। ওহো, কষ্ট পাচ্ছিস তুই? বাহ, খুব ভালো। কেটে দিল। এটা কি সেই লোক যে তোমায় প্রথমেই ফোন করেছিল, ধরমের গলা? না স্যার, এটা সেই গলা নয়। স্যার, আমার তো মনে হচ্ছে এটা কোনো গ্যাং করেছে। একটা কাজ করো, কলার আর নাম্বার দুটোই ট্র্যাকে দিয়ে দাও। আর তোমাকে এইবার টাকার ব্যবস্থা করতেই হবে। করতে পারবে তো? করতে তো হবেই স্যার। আচ্ছা শোনো না, বলছি রাজেন এসব করছে না তো? জানি না, আমি আসি এখন। আর এবার বরুণকে নিয়েই ফিরবো।
আরও একবার অপহরণকারী নির্দিষ্ট জায়গায় এলো না। আরও একবার ভুল খবর। পুলিশ আর সুরেশ সারা রাত সেখানে অপেক্ষা করে, কিন্তু অপহরণকারী বরুণকে নিয়ে সেখানে পৌঁছই না। পুলিশ এবার এরকম সন্দেহ করতে থাকে যে যেটা দেখা যাচ্ছে ঘটনাটা আসলে তা নয়, ছিল অন্য কিছু, এমন কিছু যেটা রহস্যের ঘেরাটোপে চাপা পড়েছিল। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। ঘুরতে যাবে? হ্যাঁ। ধরমের বাড়ি কোনটা রে? স্যার ওইদিকে। স্যার এটা তো তালা লাগানো। না স্যার, 2-3 দিন দেখিনি। আগে তো বলে কয়ে যেত, কিন্তু এবার ও কিছু বলে যায়নি। 2 দিন? স্যার এই বাড়িটা। হ্যাঁ স্যার, 2 দিন ধরে দেখতেই পাইনি। স্যার, স্যার আপনার সন্দেহ ঠিকই ছিল। ধরম ওই বস্তিতেই থাকে। নাম জেনে কি করবি? যদিও আমার নাম ধরো। আর দ্বিতীয় কলার? অমর করেছিল। তোকে ছেলের জন্য কষ্ট পেতে দেখে ভালো লাগছে। এ ধরমের শালা। এও ওই বস্তিতে থাকে, কিন্তু একটু দূরে। ও নিশ্চয় নেই। 2 দিন কেটে গেছে আর দুজনেরই পাত্তা নেই। সুরেশ আর তার বউ রেখা, দুজনকেই হাজির করো। অনেক হয়েছে এই লুকোচুরি, নিয়ে এসো দুজনকে। স্যার, স্যার কিছু জানতে পারলেন? স্যার কি হয়েছে বলুন তো? সব বলবো, ভেতরে বসো। চলো। স্যার কি হয়েছে বলুন না, আমাদের এভাবে। খাবার খেয়েছো? না স্যার। তোমার দাঁত ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। ঠিক বুঝলাম না স্যার। উল্টো ঝোলাবো, তবে সোজা বলবে তুমি আমার কাছে লুকোচ্ছ। আমি কিছু লুকাচ্ছি না স্যার। কোনো কিডন্যাপার তার নিজের নাম বলে না, এক্ষেত্রে বলেছে ধরম। কেন? কেননা তুমি ধরমকে চেনো। চেনো কিনা বলো। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। ঘুরতে যাবে? হ্যাঁ। আজ আমি তোমাকে একটা ভালো খেলনা কিনে দেবো। হ্যাঁ আচ্ছা, তুমি দ্বিতীয় ফোনটা করেছিল অমর, ধরমের শালা। তুমি তাকেও চেনো, কিন্তু আমাদের সাথে গেম খেলছিলে। পুলিশের সাথে গেম খেললে ভগবানও তোমাকে বাঁচাতে পারবে না। বল। স্যার, স্যার বলছি স্যার, স্যার বলছি স্যার, সব বলছি স্যার। এটাই সত্যি যে ধরম আর অমর মিলে আমার ছেলেকে অপহরণ করেছে স্যার। কিন্তু আমি আপনাকে একটাই মিথ্যে বলেছিলাম যে সেই দিন বরুণ বাইরে খেলতে গেছিল। আসলে আসলে কি? আসলে ধরম ওই দিন দুপুরে আমাদের বাড়ি আসে। আমি ওকে বলেছিলাম। চলো পুলিশ স্টেশন যাওয়া যাক। কিন্তু ওখানে গিয়ে কি বলবো? বলবো আমার ছেলে বরুণকে কেউ নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি কি ওখানে গিয়ে ধরমের নাম বলবে? জানি না, কোনো গল্প বানিয়ে দেব। সুরেশ, আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার বরুণকে আমার কাছে এনে দাও। রেখা, তোমার ওকে ধরমের সাথে যেতে দেওয়াই উচিত হয়নি। বৌদি নমস্কার। আরে তুমি এসো এসো। এবার ধরো তো দেখি, ধরো 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 ধরো। ধরো। এই তো দেখো ধরে নিয়েছে। ধরতে পারিনি। ধরো 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 ধরো। জল খাও। বৌদি, আমি এই হনুমানটাকে বাইরে নিয়ে যাচ্ছি আর দোকান থেকে একটা চকলেট কিনে দিচ্ছি। আরে না না, তুমি ওকে এত আদর দিও না। আরে আমার ভাইপোকে আমি আদর করবো না তো কে করবে? আরে কি রে হনুমান,
যাবি না চকলেট খেতে? হ্যাঁ যাবো। চল ঘুরে আসি। তাহলে ও তোমাদের দুজনকেই চেনে। ও তোমাদের ছেলেকে নিয়ে গেল, কিন্তু ফিরে আসলো না। তারপর সে মুক্তিপণের জন্য ফোন করলো। বেশ, বাকি গল্পটা এবার বলো, নইলে তোমার এমন পলিশ করব যে তুমি তোমার নিজের গল্পই ভুলে যাবে। স্যার, কোনো গল্প বানাচ্ছি না স্যার। ধরম ওর শালার সাথে মিলে সত্যিই আমার ছেলে বরুণকে অপহরণ করেছে স্যার, আর আমার কাছে 20,000 টাকা মুক্তিপণ চাইছে। কেন? ওই রাজেনের কারণে। রাজেন, সেই কারিগর যে তোমার নিচে কাজ করতো আর 1 বছর আগে হঠাৎ করে কাজ ছেড়ে চলে যায়? হ্যাঁ স্যার, সেই রাজেন। কিন্তু রাজেনের এই কিডন্যাপিং এর সঙ্গে কি সম্পর্ক? রাজেন আমার কাছে কাজ করত। ওর অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি দয়া করে ওকে কাজে লাগিয়েছিলাম। সেই প্রতিদানে আমাকেই চড় মারল। রাজেন সুরেশের 1 নম্বর কারিগর, যার ব্যাপারে সবাই ভালো বলছিল। হঠাৎ করেই সে এই কেসের ফোকাস হয়ে গেল। এই কিডন্যাপিংয়ে কি রাজেনের হাত ছিল, নাকি ব্যাপারটা অন্য কিছু? আর এরকম কত রহস্য আছে যা এই কেসের সিন্দুক থেকে বেরোতে চলেছে? স্যার, প্রায় 1.5 বছর আগেকার কথা। একদিন আমি কাজ থেকে একটু আগেই বাড়ি ফিরে এসেছিলাম। সেই দিন রাজেন কাজে আসেনি, আর সেই দিনই আমার স্ত্রী রেখা বাচ্চাকে নিয়ে বাড়িতে ছিল না। খুবই খারাপ দিন ছিল ওটা। আর সেই দিনে আমি জানতে পারলাম। কি জানতে পারলে? সেই দিন রাজেন কাজে আসেনি, আর সেই দিনই আমার স্ত্রী রেখা বাচ্চাকে নিয়ে বাড়িতে ছিল না। খুবই খারাপ দিন ছিল ওটা। আর সেই দিনে আমি জানতে পারলাম। কি জানতে পারলে? তোর বউ সে তো রাজেনের সাথে গেছে। রাজেনের সাথে? কোথায়? তা আমি জানি না, তোর বাড়িতে কিছু লোক এসেছিল। স্যার, ওই দিনই আমি জানতে পারলাম যে রাজেন চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে গেছে। তোমার হাতের নিচে কাজ করা তোমারই একজন ভালো কারিগর তোমার বউকে নিয়ে পালালো। হ্যাঁ স্যার, আমি রাজেনের খোঁজে ওর গ্রামে গেলাম। গ্রামের নাম? শরিকগ্রাম, কনৌজে, ইউপিতে স্যার। বরুণ, বাবা, বরুণ, বরুণ চলে আয়। রেখা তুমি এখানে কি করছো? আর তুমি না বলে কেন এসেছো? কি হচ্ছেটা কি এসব? সুরেশ, তুমি এখান থেকে যাও, আমি তোমার সাথে থাকতে চাই না, আর আমাকে ভুলে যাও। কি কি? শালা বেঈমান জানোয়ার! তুই যখন গ্রাম থেকে এসেছিলি তোর কাছে কিচ্ছু ছিল না। আরে গায়ে জামা ছিল না, আমি দয়া করেছিলাম তোর ওপর, আর আজ তুই আমাকে এইভাবে। দেখো সুরেশবাবু, এখন এই সত্যি মিথ্যা অনেক বড় ব্যাপার। আসল ব্যাপারটা এই যে আমি তোমার স্ত্রীকে ভালোবেসে ফেলেছি, আর তোমার স্ত্রীও আমাকে ভালোবেসেছে, আর ও তো নিজের ইচ্ছে আমার সঙ্গে এসেছে। আমি তোর সঙ্গে জোর করিনি, আমার সঙ্গে থাকতে চায়, সেই জন্যই বলছি ছেড়ে দাও ওকে। হ্যাঁ সুরেশ, ছেড়ে দাও আমায়। দেখো, তুমি আমায় ভুলে যাও, এতেই সবার ভালো হবে। আর বরুণ, বরুণ তো আমার ছেলে। তুমি তুমি ওকে আমার থেকে আলাদা করতে চাইছো? সুরেশবাবু, বরুণকে তো আমি আমার নিজের বাচ্চার মতোই রাখবো, কথা দিচ্ছি তোমায়। আর যাই হোক না কেন, আমি বরুণকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি তোমার সাথেও থাকতে পারবো না। এখন রাজেনই আমার স্বামী,
আর আমি ওর বউ। রেখা, এসব কি বলছো তুমি? হঠাৎ করে তোমার এসব কি হয়েছে? আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আমার ভুল শুধরে নেব। ভুল শুধরানোর কোনো প্রশ্নই উঠছে না সুরেশ। আমার মনে তোমার জন্য যেটুকু ভালোবাসা ছিল শেষ হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, এখানে তামাশা করো না, যাও এখান থেকে। হ্যাঁ সুরেশবাবু, তুমি যাও এখান থেকে। দেখো, রেখা আর বরুণ তোমার সঙ্গে যাবে না, ব্যাস কথা এখানেই শেষ। যাও এখান থেকে। এমন আঘাত লেগেছিল আমার বুকে, যার যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। অসহ্য হয়ে উঠেছিল সেটা। বাহ, দারুণ গল্প। এবার ক্লাইম্যাক্সটা বলো। তোমার বউ রেখা তোমার কাছে ফেরত কি করে এলো? ধরম আর অমরের জন্য। ওরাও রাজেনের গ্রামেই থাকতো। রাজেনকে ওরা খুব ভালোভাবে চিনতো। আরে কি খবর সুরেশ দা? কি হলো সুরেশ দা, এরকম মুখ কালো করে রয়েছে কেন? দেখো সুরেশদা, পাড়াতে কিন্তু সবাই এই কথাটাই বলছে। লোকেদের এই উল্টোপাল্টা কথা শুনে সত্যিই খুব খারাপ লাগে। বৌদি তো বিশাল বড় ভুল করেইছে, কিন্তু আসল দোষী তো এই বদমাস রাজেনটাই। বিশ্বাসঘাতকতা করেছে ও আমার সাথে। আমি ওকে জীবনটা গড়ে দিয়েছিলাম, আর ও আমারই জীবনটা নষ্ট করে দিল। আমার তো মনে হচ্ছে যেন ওটাকে গলা টিপে মেরে ফেলি। এসব কথা ভেবে কোনো লাভ হবে না সুরেশ দা। হ্যাঁ সুরেশদা, আমাদের তো বৌদিকে ওর কাছ থেকে নিয়ে এসে তোমার কাছে আনতে হবে, ব্যাস। কিভাবে সেটা? কিভাবে? ও তো আমার দিকে ফিরেও তাকায় না। আমার ছেলে ছুটে ছুটে আমার কাছে আসে, কিন্তু ওর কাছে তো আমার কোনো অস্তিত্বই নেই। আমাকে এত নিচু চোখে দেখে যে মনে হয় জীবনটা শেষ করে দিই। এমন মনে হয় যেন আমি কোনো পুরুষই নই। ব্যাস সুরেশ দা, ব্যাস। আমরা দুজন ওই রাজেনকে খুব ভালো করে চিনি, একই গ্রামের লোক, একসাথে বড় হয়েছি। শুধু তুমি একবার বলো, আমরা বৌদিকে ফেরত নিয়ে আসছি। দেখো, যদি তোমরা এটা করতে পারো তাহলে আমার যা কিছু করা সম্ভব আমি তাই করব তোমাদের জন্য। কি বলছো সুরেশদা তুমি? আরে তুমি এত ভদ্র আর ভালো লোক। আমরা তো শুধু এইটুকুই চাই যে তোমার বউ আর তোমার বাচ্চা ভালোভাবে তোমার কাছে ফিরে আসুক, ব্যাস। বাকি আমরা আর কিছুই চাই না। আর আমরা বৌদিকে বোঝাবো, ওনাকে এটা বলবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর তুমি দেখো, বৌদি ছেলেকে নিয়ে ফিরে আসবে। আমি তোমাদের এই উপকার সারা জীবনেও ভুলবো না। সুরেশ দা, জীবনটা অনেক বড়, আর আমাদের ভবিষ্যতের কথা ভাবার সময় কোথায়? ব্যাস, এই কাজে যে খরচা হবে তুমি আমাদেরকে দিয়ে দিও। খরচ? কত খরচ? বেশি না। আমরা গ্রামে যাব, ওখানে থাকবো, যাতায়াত হবে, আর এইসব মিলিয়ে ওই 20 উপরে যাবে না। 20,000? ধরা বাঁধা হিসাব। এর মধ্যে আমরা কিছু রাখবো না। আর তোমার জন্য তো সবকিছুই ফিরে আসছে না, বউ আর বাচ্চা দুজনেই। ঠিক আছে, আমি জোগাড় করব, কিন্তু আমার স্ত্রী আর আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে আনো। তো এই 20,000 আসলে সেই টাকাটা যেটা তুমি ধরম আর অমরকে দেবার কথা দিয়েছিলে। আর ওরা যখন তোমার বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসলো তখন তুমি ওদের টাকাটা দিলে না। তোমার থেকে ওই 20,000 টাকা বের করার জন্যই ধরম আর অমর তোমার ছেলে বরুণকে কিডন্যাপ করলো, কি তাই তো? ওই 20,000 টাকা বের করার জন্যই ধরম আর অমর তোমার ছেলে বরুণকে কিডন্যাপ করলো, কি তাই তো? দেখো সুরেশ দা, তুমি যেটা করছো আমাদের সঙ্গে সেটা ঠিক করছো না। পুরো 6 মাস হয়ে গেছে রেখা বৌদি আর বরুণ তোমার কাছে ফিরে এসেছে। তুমি যে কথা দিয়েছিলে সেটা রাখলে না। 20,000 টাকার মধ্যে 20 টাকাও দাওনি। একটা কথা তোমরা দুজন কান খুলে শুনে নাও, আমি নিজের স্ত্রীকে তোমাদের কাছ থেকে কিনিনি। রেখা আর বরুণ আমার বউ বাচ্চা ছিল, আছে আর থাকবে। আর এভাবে বারবার টাকা চাওয়া বন্ধ করো। সুরেশদা, এবার তো তুমি বেইমানি করছো।
কথা দিয়ে কথা রাখছো না। আর তখন কেন সাহায্যের জন্য ঘ্যান ঘ্যান করছিলে? আর এখন তুমি আমাদের সাথেই বেইমানি করছো, যেমন রাজেন তোমার সাথে করেছিল, তাই না? আরে যাও যাও, কি মনে করো আমি ঘাসে মুখ দিয়ে চলি? সব বুঝতে পেরে গেছি আমি। এই সমস্ত খেলা তোমরা রাজেনের সাথে মিলে খেলেছো, তাই না? ওর সাথে মিলেই প্রথমে রেখাকে ফুসলেছো আর ওকে গ্রামে নিয়ে গেছিলে, আর এখন ওকে ফিরিয়ে এনে আমার কাছ থেকে পয়সা চাবার ধান্দা। একটা কথা স্পষ্ট শুনে নাও, 1 পয়সাও আমি দেব না। যা করার হয় করে নাও। এখন ওরা বরুণকে নিয়ে গেছে 20,000 টাকার জন্য। স্যার, আমার বরুণকে বাঁচান স্যার, ওরা ওকে ছাড়বে না। ওদের টাকার দরকার হলে ওরা টাকা নিতে নিশ্চয়ই আসতো। ওদের প্ল্যান অন্য কিছু। ছেলের যদি এতই চিন্তা থাকতো তাহলে মিথ্যে কেন বললে? এসব নাটক কেন করলে? এই কথাটা আমি বলতে চাইনি যে আমার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়েছিল, আর এটাও বলতে চাইনি যে ওই দুজনের কারণেই ওরা ফিরে এসেছে। আর সেই জন্যই আমি ভয় পেয়ে মিথ্যে গল্প বলেছিলাম, যাতে আপনি বিশ্বাস করেন যে আমার বাচ্চা খুব বিপদে আছে। ব্যাস ব্যাস, কান্না বন্ধ। এমনিতেই অনেক নাটক হয়েছে। তোমার ছেলের কিছু হবে না, তাকে আমরা ফিরিয়ে আনবো। স্যার, ধরম আর অমর দুজনের সেলফোনই অফ বলছে। এই 4 জনের মধ্যে কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা পরেও দেখতে পারি, সেটা এই মুহূর্তে দরকার নেই। এখন ইম্পর্টেন্ট হলো সেই বাচ্চাটা যার প্রাণের ঝুঁকি রয়েছে, যে করেই হোক তাকে বাঁচাতে হবে। আমার মনে হয় স্যার রাজেনও এর মধ্যে জড়িত আছে, আর ও এইসব সুরেশের ওপর রাগ মেটানোর জন্য করছে। হতে পারে। আর একটা কথা স্যার, এই ধরম, অমর আর এই রাজেনও ইউপির একই গ্রামে থাকে। হতে পারে বাচ্চাটাকে ওরা ওখানেই নিয়ে গেছে। আমার মনে হয় ওখানে গিয়ে একবার দেখা উচিত। চলো। সুরেশের ছেলে বরুণ কোথায়? আমি জানি না স্যার, 1 বছর হয়ে গেছে আমি ওখানে যাইনি। না সুরেশকে দেখেছি না ওর ছেলেকে। এই কেসে আমরা একের পর এক অভিনেতা দেখেছি। সত্যি সত্যি বলো, না হলে খুব মার খাবে। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। এই, হিরো হয়েছো তুমি? হ্যাঁ, এই হিরোগিরি দেখিয়ে তুমি সুরেশের বউকে প্রেম জালে ফাঁসিয়েছিলে, তাই না? তারপর ধরম আর অমরের সাথে তাকে পাঠিয়ে দিয়েছিলে, কারণ তোমরা 20,000 টাকা সুরেশের থেকে হাতাতে চেয়েছিলে। যখন ও টাকাটা দিতে চায়নি, তুমি ওর 4 বছরের বাচ্চাকে অপহরণ করলে। এতটা গল্প তো আমরা জানি, বাকিটা বলো। আপনি এসব কি বলছেন স্যার? আমি কেন কারোর স্ত্রীকে নিয়ে পালিয়ে আসবো? বেইমানি তো ওই সুরেশ করেছে। ও মানুষের নামে কলঙ্ক, ওই তো ওকে কেড়ে নিয়ে গেছে। রেখা তো আসলে আমার স্ত্রী স্যার। রেখাকে আমি কখনোই নিয়ে পালিয়ে যাইনি স্যার। কেউ নিজের স্ত্রীকে নিয়ে কেন পালিয়ে যাবে? ও শুধু আমার সঙ্গে ফিরে এসেছিল। আর সুরেশ আপনাকে যা কিছু বলেছে না স্যার, সমস্ত মিথ্যে কথা বলেছে স্যার আপনাকে। রেখা আসলে আমার স্ত্রী স্যার, রেখা আসলে আমার স্ত্রী। এই কেসটা শুরু হয়েছিল একটা 4 বছরের বাচ্চার অপহরণ দিয়ে, যেটা পুলিশ এখনো ট্রেস করতে পারেনি। আর দ্বিতীয় ব্যাপার ছিল বাচ্চাটার মা রেখাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা। এই রহস্যটাকে আরো জটিল করে তোলে ধরম আর অমর নামে 2 ব্যক্তি, যারা রাজেন আর সুরেশ দুজনেরই বন্ধু ছিল। প্রথমত এরা ইনভলভ ছিল একজন স্ত্রীকে তার স্বামীর কাছে ফেরত নিয়ে আসায়, অথবা হয়তো একজন স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করে দেওয়ায়। তারপর এই দুজনের বিরুদ্ধে একটা বাচ্চাকে অপহরণের অভিযোগ ওঠে, মাত্র 20,000 টাকার বিনিময়ে। সেই 20,000 টাকা যেটা একটা কাজ হয়ে যাওয়ার পর তাদের পাওয়ার কথা ছিল। অনেক প্রশ্ন উঠছিল যে রেখা আসলে কার স্ত্রী ছিল, সুরেশের না রাজেনের? আসলে কে কার পিঠে ছুরি মেরেছিল? বরুণ আসলে কার ছেলে ছিল, রাজেনের নাকি সুরেশের?
আর শেষ পর্যন্ত এই 4 বছরের বরুণের অপহরণের ড্রামাটা কি ছিল? এটা কি সত্যি একটা অপহরণ ছিল নাকি অন্য কিছু? কাল আমরা এই সময় দেখাবো এই হতবাক করে দেওয়া কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। নমস্কার, আদাব, আপনাদের সবাইকে ক্রাইম পেট্রোল দস্তাকে স্বাগত। আজ রাতে আমরা দিল্লির নাংলইয়ের একটা গল্পের শেষ পর্ব দেখাতে চলেছি, যেখানে একটা বাচ্চা হারিয়ে গেছে রহস্যের ঘেরা টোপে। এটা একটা এমন কেস ছিল যেটা ঘড়ির পেন্ডুলামের মতো সত্যি আর মিথ্যের মাঝখানে দুলছিল। বেইমানি তো সুরেশ করেছে। ও মানুষের নামে কলঙ্ক। ওই তো ওকে কেড়ে নিয়ে গেছে। রেখা তো আসলে আমার স্ত্রী স্যার। রেখাকে আমি কখনোই নিয়ে পালিয়ে যাইনি স্যার। কেউ নিজের স্ত্রীকে নিয়ে কেন পালিয়ে যাবে? ও শুধু আমার সঙ্গে ফিরে এসেছিল। আর সুরেশ আপনাকে যা কিছু বলেছে না স্যার, সমস্ত মিথ্যে কথা বলেছে স্যার আপনাকে। রেখা আসলে আমার স্ত্রী স্যার। রেখা আসলে আমার স্ত্রী। এই কেসটা তো পুরো ঘাটা দেখছি। তাই তো মনে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না, কার কথা বিশ্বাস করি কাকে না করি। সত্যি কথা বলি রাকেশ, একটা 4 বছরের বাচ্চার জীবনের প্রশ্ন বলেই আমি ঠান্ডা হয়ে রয়েছি। যদি ওই 4 বছরের বাচ্চাটার জীবনের ঝুঁকি না থাকতো, হারিয়ে না যেত, একটা চামড়া তুলে সত্যিটাকে আমি বার করতাম। স্যার, এই বাচ্চাটার সাথে সাথে এই কেসটার সত্যতাকেও খুঁজতে হবে। হতে পারে এও সত্যি বলছে। টানা নিয়ে চলো একে। নিয়ে চলো কে? এই চল। আমি সত্যি কথাই বলছি স্যার। রেখা আমার স্ত্রী স্যার। অনেক বছর আগে আমাদের বিয়ে হয়েছে, ছোটবেলায়। রেখাকার স্ত্রী সেটা আমরা পরে জানবো, সেটা আমাদের কাজ। তুমি এটা বলো, বরুণ কোথায়? ধরম আর অমর ওকে কোথায় লুকিয়ে রেখেছে? স্যার, গত 6 মাস হয়ে গেছে আমি আর ওদের দেখিনি। যবে থেকে ওরা আমাদের গ্রামে এসে আমার স্ত্রী রেখা আর বরুণকে কেড়ে নিয়ে গিয়েছিল, ওই শয়তান সুরেশের কথায়। বরুণ কার ছেলে? একটা কথা মনে রাখবে, যতক্ষণ চুপ করে থাকবে তার দ্বিগুণ তুমি চিৎকার করে কাঁদবে। কারণ বরুণকে তো আমরা খুঁজে বার করবই, আর প্রত্যেকের হাড় জড়ো করে দেব। স্যার, এটাই সত্যি যে বরুণ আমার ছেলে, রেখা ওর মা আর আমি রেখার স্বামী। আপনি কি বিশেষ টিপ্পণী দেবেন? আপনি বলুন, কার স্ত্রী আপনি? বরুণ কার ছেলে? স্যার, বরুণের সামনে খুব বিপদ। ধরম আর অমর ওর সাথে যা ইচ্ছা করতে পারে। আমি আপনার সামনে হাত জোড় করছি, এসব বিয়ে শাদির কথা আমরা পরেও আলোচনা করতে পারি। আগে বরুণের জীবন বাঁচান। স্যার, এই ধরম আর অমরের সব ব্যাপারে খোঁজ নিয়েছি। কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ইউপির সমস্ত থানাতে খোঁজ নিয়ে দেখেছি, পুরো দিল্লি খুঁজে দেখেছি, কিন্তু এদের নাম কোথাও পেলাম না। এই রাজেন আর সুরেশ, এদের দুজনের কি রিপোর্ট? একই রকম স্যার, কোনো রেকর্ড নেই। 4 বছরের বাচ্চা 3 দিন হয়ে গেছে নিখোঁজ। স্যার, বাচ্চাটা কি নাগলই? দুজনের উপর সন্দেহ আছে, ধরম আর তার শালা। দুজনেরই বয়স 20-25-এর মধ্যে। স্যার, এদের নাম তো কখনো শুনিনি। আমিও শুনিনি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই খুঁজতে অসুবিধা হচ্ছে। স্যার, কাজটা যদি সহজ হতো তাহলে আমাদের কেন কাজে লাগাতেন? আপনি টেনশন নেবেন না স্যার, আমরা ঠিক খুঁজে বার করবো, সারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন। হতে পারে ইউপির দিকে গেছে, নিজেদের রেডার অন করে রাখো। স্যার, আমাদের কিছু সাগরেত আছে, ওখানকার পুলিশদের সাহায্য করে, আমরা ওদের টাচে থাকবো স্যার। একবার বাচ্চাটাকে পেয়ে যাই, তারপর সারাদের ছাল ছাড়াবো। ঠিক আছে, যাও। ঠিক আছে স্যার। চলো। স্যার, রাজেন সেই একই কথা বারবার বলছে, রেখা ওরই বউ, আর সুরেশ তাকে কেড়ে নিয়েছে। আর ও এটাও বলছে যে বরুণের কিডন্যাপিংয়ের ব্যাপারেও কিছুই জানে না। আমার তো এই রাজেন আর সুরেশ
দুজনের গল্পই মিথ্যে আর বানানো মনে হচ্ছে। স্যার আমি রেখার মা বাবার খোঁজ নিয়েছি, ওরাও ইউপির গ্রাম সৌরিকেই থাকে, ওদের সঙ্গেও কথা বলা যাক। করে নেওয়া যাক, দেখা যাক তারা কি নতুন গল্প বলেন। গল্প কে বানাচ্ছিল আর সত্যি বা কে বলছিল? সত্যির খোঁজে পুলিশের সামনে একের পর এক অন্ধকার রাস্তা আর তেড়া বেঁকা গলি আসছিল, কিন্তু সবচেয়ে দরকারি আর সবচেয়ে আর্জেন্ট ব্যাপার ছিল 4 বছরের বরুণকে খুঁজে বার করা, যেই নিষ্পাপ বাচ্চাটার এই পুরো ড্রামাটার সঙ্গে কোনো লেনদেন ছিল না। ধরম আর অমরকে পুলিশ তখনও ধরতে পারেনি, কিন্তু তার মধ্যেই পুলিশের হাতে আসে আরও একটা গল্প, এবার রাজেন আর রেখার বাড়ি থেকে। এখন এটা জানার ছিল যে এই গল্পে কতটা সত্যি ছিল আর কতটা মিথ্যে। সত্য আর মিথ্যার বিচার আমরা গরিব লোক কি করে করব? আমাদের জীবন ভালোই কাটছিল গ্রামে, রাজেন শহরে গেল আর সবকিছু নষ্ট হয়ে গেল। দেখুন, আমরা শুধু সত্যিটাই জানতে এসেছি, বাকি কোনো কথা আমাদের জানার দরকার নেই। একটা 4 বছরের বাচ্চার জীবন বিপন্ন, কারোর মাথা ব্যথা নেই, সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। আপনি বলুন, রেখা কি আপনারই মেয়ে? হ্যাঁ স্যার, রেখাকে আমি জন্ম দিয়েছি আর বরুণকে রেখা। এটাই সত্যি, আমি মিথ্যে বলছি না স্যার। কিন্তু কিন্তু কি? বেহায়াপনার সীমা পার করে দিয়েছিল স্যার। মানে? ওই শহর তো আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছিল স্যার। আমাদের মেয়ে রেখা রাজেনের স্ত্রী। বরুণ কার ছেলে? বাবাকে ওর? বাবা শহরে ঠিকঠাক চলছে তো? তোমার কাজকর্ম, থাকার জায়গা সব ব্যবস্থা করেছো তো? আপনি একদম চিন্তা করবেন না বাবা, রেখার কোনো অসুবিধা হবে না। বাবা তুমি ওখানে কি কাজ করো? দেখো, মেয়ের বাবা না, জানতে ইচ্ছে করে। আমার কথায় কিছু মনে করো না। মনে করার কোনো প্রশ্নই ওঠে না বাবা। আমি মার্বেল অর্থাৎ শ্বেত পাথরের কাজ করি, ওই কাটাই পালিশ করাই সব আর কি। 3 বছর ধরে করছি, রোজগারও ঠিকঠাকই হয়। একটা ঘর নিয়েছি ওখানে, আর আমার মালিক আমাকে খুব ভালোবাসেন, আমার কাজ ওনার ভালো লাগে। দেখো বাবা, তোমরা যেখানেই থাকো সুখে থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর হ্যাঁ বাবা, যদি রেখা কোনো ভুল করে ফেলে তাহলে ওকে ক্ষমা করে দিও। ছ বছর আগে বিয়ে হয়েছিল আমার রেখার। এই বাড়ি থেকেই ওর বিয়ে হয়েছিল, আর তারপর ও রাজেনের সাথে দিল্লি চলে যায়। রাজেন আর রেখার বিয়ে ছোটবেলাতেই দিয়ে দিয়েছিলাম। বিয়ের পর সেই যে দিল্লি গেল, তারপর 5 বছর হয়ে গেল ওর মুখ দেখতে পাইনি। রাজেন আর গ্রামে ফিরে আসেনি স্যার, ওরা দুজন ওখানেই থেকে গিয়েছিল। কিন্তু গত বছর রাজেন হঠাৎ গ্রামে ফিরে আসে, তাও একা। বাবা রাজেন, এতদিন বাদে, আর আমাদের বৌমা রেখা কোথায়? তোকে ছেড়ে দিয়েছে? তার মানেটা কি? তুই ওকে যেতে দিলি কেন? বাবা আমার কিচ্ছু করার ছিল না। দেখ বাবা, আমাদের দুঃখ আমরা বুঝে নেব, তুই আগে নিজেরটা বোঝ। সারা গ্রাম তোকে নপুংসক বলবে, থুতু দেবে আমাদেরকে। তো আমি কি করতাম? দিন রাত্রি পরিশ্রম করছিলাম ওখানে, 2 পয়সা জমাচ্ছিলাম, রেখার প্রত্যেকটা প্রয়োজন মেটাচ্ছিলাম।
জানি না ও কিসের লোভে পড়েছিল যে আমার আড়ালে পরপুরুষের সঙ্গে। আরে রাজেন, হ্যাঁ বলুন। কখন ফিরলে? আমি কাল রাতেই ফিরেছি। বউকে সাথে করে এনেছো তো? হ্যাঁ। আরে বাহ, এবার তো দারুণ মজা। রোজ রোজ ভালো ভালো বউয়ের হাতের রান্না খাবে। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদেরও 2-1 দিন নেমন্তন্ন করো। অনেক বছর হলো ঘরে তৈরি রান্না খাইনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে বাহ, অসাধারণ রান্না। কি নাম বললে? রেখা। দারুণ। শুনেছি খুব ছোটবেলা তোমাদের বিয়ে হয়েছিল। কি এমন দেখলে আমাদের রাজেনের ভেতর? সে তো মা বাবা পছন্দ করেছিল। খুবই ভালো করেছেন তারা। আর আমার কথা ধরো রাজেন, সারা পরিবার সামলাতে গিয়ে, সবার বিয়ে দিতে গিয়ে আমার নিজেরই বিয়ে করা হয়নি। সব কেন বলছেন? ছেলেদের কি আর বিয়ের কোনো বয়স হয় নাকি? আপনি এত লোকের এত উপকার করেছেন, আপনার কপালে একদম ভালো মেয়ে জুটবে। আর দেখবেন খুব সুন্দরই হবে। আচ্ছা, তাহলে আমার জন্য জোগাড় করো এরকম রেখার মতো একজন বউ। আমিও বিয়ে করে নেব। আমি দিনরাত পরিশ্রম করছিলাম। আমি রেখার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ও আমার আড়ালে আমার মালিক সুরেশ, যাকে আমি ভালো মানুষ বলে জানতাম, ও প্রত্যেক দিন আমার জীবনটা ছারখার করে দিচ্ছিল। আর আমি এটা ভাবতেও পারিনি যে আমার নিজের স্ত্রী রেখাও ওর এই কাজে ওকে সব দিক থেকে সমর্থন করছিল। আমার চোখের আড়ালে প্রত্যেক দিন আমার বিশ্বাসকে খুন করা হচ্ছিল, গলা টেপা হচ্ছিল আমার ভালোবাসার। আর আমি দিন রাত বোকার মতো সেই ভালোবাসার জন্যই কাজ করে যাচ্ছিলাম। বিন্দু বিসর্গ বুঝতে পারিনি। আমি তো একেবারে অন্ধ হয়েছিলাম। আমি যখন সামনে থাকতাম, রেখা আমার সঙ্গে অভিনয় করত, এমন একটা ভাব দেখাতো যে আমি যেন ওর জন্য সব কিছু। কিন্তু বাবা, একদিন আমি বাস্তবটাকে জানতে পারলাম। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আমি বসে ভাবছিলাম যে রেখা কোথায় যেতে পারে। শুনে খুব অদ্ভুত লাগলো যখন জানতে পারলাম ও সুরেশবাবুর সঙ্গে গেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এত রাতে আমার স্ত্রী রেখা সুরেশবাবুর বাড়িতে কি করছে। সুরেশবাবু, রেখা এসেছে এখানে? হ্যাঁ। রেখা, এসব কি বলছো তুমি? রাজেন, শান্ত হও। ওর সিদ্ধান্ত নিয়েছে তোমায় ছেড়ে আমার সাথে থাকবে। ওর সম্মান করো। সুরেশবাবু, ও কোনো কর্মী নয় যে ছেড়ে চলে যাবে। আমি ওকে বিয়ে করেছি। আরে তোমাদের বিয়ে কোনো বিয়ে ছিল নাকি? ছোটবেলা পুতুলের মতোই তোমাদের দুজনকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিল। ওটা কি বিয়ে বলে নাকি? ওর সিদ্ধান্ত কেউ জানতে চেয়েছিল? এখনো সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। ও সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে থাকার। সুরেশবাবু, এটা কিন্তু আপনি আমার সঙ্গে ঠিক করছেন না। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনি কেন বুঝতে পারছেন না? ও আমার স্ত্রী। ও স্ত্রী তোমার কোনোদিনও ছিল না। ওকে স্ত্রী আমি বানিয়েছি। ও আমার বাচ্চার মা হতে চলেছে, বুঝেছো? যে মানুষের জন্য আমি দিনরাত খেটেছিলাম, তার প্রতিদানে আমি এটাই পেলাম। আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি শুনেছি রেখার একটা ছেলে হয়েছে। ওটা ওই সুরেশবাবুর বাচ্চা। আমি কোন মুখে ফিরে আসতাম বাবা? আমি ভেঙে পড়েছিলাম। ভাই, যা হয়েছে ভালো হয়নি, কিন্তু ভাই আমাদের জীবনটা এইরকম। এবার ভুলে যাও ওকে, আর পরের কথা ভাবো। হ্যাঁ ভাই রাজেন, দেখো, যদি রেখা বৌদির বাচ্চা না হতো তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব ছিল, কিছু একটা করা যেত। কিন্তু
এখন তো কোনো চান্সই নেই ভাই। ধরম ঠিকই বলছে, ভুলে যাও ওকে। দেখ ভাই রাজেন, তোর অবস্থা এখন খুব একটা ভালো না, আর হাতে কোনো কাজও নেই। আমার কথা শোন, সোজা গ্রামে চলে যা, আর কয়েক মাস থাক ওখানে, আর নিজেকে সামলা। হ্যাঁ, আর তারপর ভাব যে ভবিষ্যতে কি করবি, বুঝলি? বাবা, আমি একেবারে হেরে গেছি। আমার আর ফিরে যাওয়ার মতো সাহস নেই। আরে পাগল হয়ে গেছিস নাকি? এভাবে কেউ হেরে যায়? বৌমা তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। ও তোর কাছে অপরাধী, শুনে রাখ। সব কিছু তো এমনিতে মেনে নেওয়া যাবে না, কিছুতেই মেনে নেওয়া যাবে না। রাজেন, এসব কি বলছো তুমি? রেখার 3 বছরের বাচ্চা আছে, আর সেটা তোমার নয়। বেআই মশাই অনর্থ হয়ে গেছে। 7 পাক ঘুরেছিল অগ্নিকে সাক্ষী করে, আর বৌমা তাতে জল ঢেলে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে। আমাদের গালে চড় মেরেছে, আর আমাদের ছেলেকে শেষ করে দিয়েছে। বেআই মশাই, আমার মেয়ে যদি ভুল করে থাকে, তাহলে ওকেই সেই ভুলটা শোধরাতে হবে। রেখা রাজেনের স্ত্রী, চিরদিনই তাই থাকবে। স্যার, রেখার এই ব্যবহারে পুরো গ্রামে আত্মীয়দের কাছে আমার মাথা লজ্জায় হেঁট করে দিয়েছে স্যার। সেই কারণে আমি সোজা শহরে যাই আর ওকে গ্রামে ফিরিয়ে আনি। রাজেন রেখাকে জোর করে নিয়ে আসেনি, ও তো নিজের স্ত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। বরুণ সুরেশের ছেলে। হ্যাঁ স্যার, কিন্তু আমরা বরুণকে রাজেনের ছেলে হিসেবেই মেনে নিয়েছিলাম। আর যাই হোক না কেন, ও তো আমার মেয়েরই সন্তান। আমরা গ্রামে কাউকে জানতে দিইনি স্যার যে শহরে কি কাণ্ড ঘটেছিল। গ্রামের সবাই জানে যে বরুণ রাজেনেরই ছেলে। তারপরও নিজের ভুলটা বুঝতে পেরেছিল। তারপর থেকে ও এখানে খুব ভালোভাবেই ছিল। তারপর ওই সুরেশ 2 ছেলেকে এখানে পাঠায়, ওই ধরম আর অমরকে। চলো দাদা, চলো চলো তাড়াতাড়ি চলো। 6 মাস ঠিকঠাক থাকার পর ফের একবার রেখা আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। তারপর তো আমাদের বলার আর কিছু রইল না, কোনো উপায় ছিল না স্যার। আমরা সত্যি বলছি, বরুণের অপহরণের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, এই সমস্ত নাটক ওই সুরেশেরই। ওই হয়তো আমার মেয়ের সাথে কিছু করেছিল আর নিজের দোষটা অন্যের ঘরে চাপাতে চাইছে। ওর কোনো বিশ্বাস নেই স্যার। রেখা আর রাজেনের বাল্য বিবাহ হয়েছিল, কিন্তু রেখা যখন সাবালিকা হয় তখন সে নিজের ইচ্ছায় সুরেশকে বাছে, যার কাছে রাজেন কাজ করত। সুরেশ আর রেখার সন্তান হয়, যে বাচ্চাটির নাম বরুণ, আর যে এখন নিখোঁজ রয়েছে। সুরেশ পুলিশকে বলে যে রাজেন তার চোখের আড়ালে তার স্ত্রীর সঙ্গে অ্যাফেয়ার করে, যেখানে বাস্তবটা একেবারে উল্টো ছিল। পুলিশের অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজাচ্ছিল, কিন্তু এই প্রশ্নের চেয়েও বড় ছিল বরুণকে বাঁচানো। কোথায় ছিল এই 4 বছরের বাচ্চাটা? কোথায় ছিল ধরম আর অমর? এতেও কি কোনো স্টোরি ছিল? মিথ্যে বলার তো কোনো প্রশ্নই ওঠে না স্যার। আমার ছেলে বরুণ সত্যি নিখোঁজ, আর এটা ধরম আর অমরই করেছে স্যার। 1 নম্বরের মিথ্যাবাদী তুমি। তোমাকে বিশ্বাস করার মতো আমাদের কাছে আর কোনো জায়গাই নেই। তুমি ওদের দুজনকে ব্যবহার করেছো রেখা নিজের ছেলেকে ওদের ওখান থেকে ফিরিয়ে আনার জন্য, যেখানে রাজেনের স্ত্রী। রাজেনের স্ত্রী কি করে হতে পারে স্যার? বাল্য বিবাহ কি কোনো বিবাহ? আইনও এটাকে মানে না স্যার। বরুণ আমার ছেলে আর রেখা ওর মা, এটাই সত্যি স্যার। তুমি রাজেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, বেঈমানি করেছো তার সাথে। আমি শুধু এইটুকুই জানি স্যার, যে রেখাকে আমি ভালোবাসি আর রেখাও আমাকে ভালোবাসে স্যার। চাইলে আপনি রেখাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমি রেখাকে বিয়ে করিনি কারণ রাজেনের সাথে ওর ডিভোর্স হয়নি। কিন্তু রাজেন আর ওর বিয়েটাও তো বৈধ নয়। বরুণের শরীরে আমার রক্ত, ও আমার সন্তান। আমি ওকে মানুষ করেছি। শুধু আমি
ওই 20,000 টাকা যেটা আমি দেবো বলেছিলাম সেটা দিতে পারিনি, কিন্তু তার দাম আমার ছেলেকে কেন দিতে হবে? তুমি পাঠিয়েছিলে ওদের দুজনকে রাজেনের কাছ থেকে একে আর তোমার ছেলেকে আনতে। ওদের এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য তুমিই দায়ী। স্যার আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমি ওদের পাওনা মিটিয়ে দেব, কিন্তু আমার ভুলের শাস্তি আমার ছেলেকে কেন পেতে হবে? স্যার ওরা বরুণের সাথে কিছু করতে পারে, আপনি আমার ছেলেকে বাঁচান স্যার। হ্যাঁ মুকেশ বল। স্যার পুরো 2 দিন ধরে আতিপাতি করে খুঁজেছি আর তারপরেই এই খবরটা পেয়েছি। তাড়াতাড়ি বল কি খবর। স্যার এই গাজিয়াবাদে একটা গেস্ট হাউস আছে যেখানে 2টো লোক একটা বাচ্চাকে নিয়ে আছে। খোঁজ নে ওই বাচ্চাটা বরুণ কি না। না স্যার, এতটা রিস্ক তো নিতে পারিনি যে ফটোটা বার করে মুখটা মিলিয়ে দেখব। কোনো ব্যাপার না। কি গেস্ট হাউসের নাম? নুরানি গেস্ট হাউস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, গাজিয়াবাদের নুরানি গেস্ট হাউস। পাক্কা বলতে পারছে না ওরা কি না, কিন্তু হতে পারে। নুরানি গেস্ট হাউস নাম? নুরানি গেস্ট হাউস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, গাজিয়াবাদের নুরানি গেস্ট হাউস। পাক্কা বলতে পারছে না ওরা কি না, কিন্তু হতে পারে। নুরানি গেস্ট হাউস। আগে হুজুর, এই সেই বাচ্চা। কখনো এরকম মনে হয়নি কেউ ওকে জোর জবরদস্তি তুলে এনেছে। রুম নাম্বার কত? আসুন স্যার। বাবা, তুমি তোমার মায়ের কাছে যাবে? হ্যাঁ। চলো। আমার মনে হয় ওখানে গিয়ে একবার দেখা উচিত। স্যার ওরা 4 দিন আগে এখানে এসেছে, আর এই বাচ্চার সঙ্গে আরো 2জন লোক আছে। আগে হ্যাঁ স্যার, এরাই। সকালে বাচ্চাটাকে জল খাবার খাইয়ে এরা কোথায় চলে যায়, বিকেল বেলায় ফিরে আসে। বাচ্চাটা সারা দিন ঘরের মধ্যে থাকে, নিজের সাথে খেলে ঘোরে আনন্দে থাকে। আমাদের সঙ্গে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বরুণ নাম বাচ্চাটা। আপনার কোনোদিন সন্দেহ হয়নি যে এরা এই বাচ্চাটাকে অপহরণ করে এনেছে? সত্যি কথা বলতে কি না হয়নি। বাচ্চাটা এতটাই খুশি আর আনন্দে ছিল, আর ওই 2টো লোকের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল যে দেখে মনে হতো যে একজন ওর বাবা আর একজন ওর কোনো আত্মীয় বা কোনো বন্ধু। স্যার এই বরুণ বলছে ধরম আর অমর এর সঙ্গে ভালো ব্যবহার করেছে। তাহলে সত্যিটা কি? কিচ্ছু বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি 2জন কনস্টেবলের সাথে এখানেই থাকো। এই 2জন আসলেই ধরে নেবে, সোজা আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। ধরম, অমর, এতগুলো গল্পের পর মনে হচ্ছিল যে এরপর নিশ্চয়ই আবার কোনো বড়সড় টুইস্ট আসতে চলেছে, কিন্তু না। এতগুলো গল্পের পর মনে হচ্ছিল যে এরপর নিশ্চয়ই আবার কোনো বড়সড় টুইস্ট আসতে চলেছে, কিন্তু না। হ্যাঁ এই কথাটা সত্যি স্যার, যে আমরা বরুণকে সঙ্গে নিয়ে গেছিলাম। স্যার বিশ্বাস করুন, আমরা এই বাচ্চাটাকে একদম কষ্ট দিইনি, একদম নিজের বাচ্চার মতো ভালোবেসেছি। স্যার বাচ্চাটার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমরা তো সবসময় ওকে ভালোই বেসেছি। আমাদের ঝামেলা তো এই সুরেশের সঙ্গে স্যার। আমাদের টাকা দেবে বলে কথা রাখেনি সালা। আমরা রাজেনের বন্ধু, আমরা জানতাম যে রাজেনের বউ রেখা ওকে ছেড়ে চলে গেছে, আর
সুরেশের সঙ্গে থাকছে, কিন্তু যখন রাজেন রেখাকে নিয়ে আবার গ্রামে ফিরল, তখন আমরা ভাবলাম যে সুরেশকে সাহায্য করা যাক, বন্ধু ভেবে। আর স্যার আমাদের সত্যি এটা মনে হয়েছিল যে রাজেন, ওর মা বাবা আর রেখার মা বাবা এসব ঠিক করছে না। রেখা সুরেশের বাচ্চার মা ছিল, এরা কয়েক বছর ধরে একটা পরিবারের মতো ছিল, আর এই অবস্থায় ওদের আলাদা করা একদম ঠিক মনে হয়নি। আপনিই বলুন স্যার, একটা বাচ্চাকে তার বাবার থেকে কিভাবে আলাদা করা যেতে পারে? আমরা গ্রামে বহুদিন ধরে থেকেছি রেখা আর বরুণকে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর সেই জন্য আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছিল। আমরা এই লোকটার জন্য এত কিছু করলাম, কিন্তু এ শালা এত স্বার্থপর যে নিজের কথাও রাখে না। স্যার, ওর কাছ থেকে আমাদের টাকা আদায় করার আর কোনো রাস্তাই ছিল না। আমরা মানছি স্যার যে আমরা ভুল করেছি, কিন্তু এই যে ভুলটা করেছে তার জন্য কি শাস্তি দেওয়া যায় সেটা আমরা বুঝতে পারিনি স্যার। তোমাদের উদ্দেশ্য কি ছিল সেটা আমার জানার দরকার নেই। বাচ্চা তোমাদের কাছ থেকে পাওয়া গেছে, তোমরা আইন ভেঙেছ, এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। চলো চলো যাও। সুরেশ, আমি কোনো বিচারক নই। এটা বিচার করব যে রেখা কার স্ত্রী। ইনফ্যাক্ট এ তোমার আর রাজেনের মধ্যে আদৌ কারো স্ত্রী কিনা। কিন্তু একে পাবার জন্য তুমি যে কাজটা করেছো, আমাদের মিথ্যে বলেছো, বিপথে চালিত করেছো, এটার মধ্যে কোনো সন্দেহ নেই তুমি ভুল করেছো। তোমাকে আইনের সাজা দেবে। আমি মানছি স্যার, আমি ভুল করেছি। আমি একটা মিথ্যে ঢাকতে গিয়ে জানি না কত কত মিথ্যে কথা বলেছি। আমি যা কিছু করেছি তা আমার বউ বাচ্চার মুখের দিকে চেয়ে করেছি। আমি ওদের খুব ভালোবাসি। রাজেন, তুমি নির্দোষ। তুমি কোনো অন্যায় করনি। হয়তো তোমার বাবা মা তোমার বাল্যবিবাহ দিয়ে অন্যায়টা করেছেন, কিন্তু বাস্তব এখন এটাই যে আজ রেখা সুরেশের স্ত্রী। ও ওর কাছেই থাকতে চায়, ও তাকে ভালোবাসে। এ কথা ও নিজে আমাদের সামনে বলেছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি এটা ভাগ্যের পরিহাস বলে এটাকেই মেনে নাও এবং ভবিষ্যতের কথা ভাবো। এটা তোমার পৌরুষত্বের কোনো কলঙ্ক নয়, এটা গাল বাড়িয়ে চড় খাওয়াও নয়। সত্যি বলতে কি রাজেন, ভালোবাসায় জোর খাটে না। একজন মানুষ মনে করে যে সাময়িক একটা সে ভুল করেছে, আর সেটাকে লুকাবার জন্য সে মিথ্যের জাল বুনতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই জালের মধ্যে থেকে সত্যিটা বেরিয়ে আসে। কিন্তু এই কেস থেকে আরও একটা সত্যি সামনে আসে, আর সেটা সবচেয়ে চিন্তার বিষয়। আর সেটা হলো বাল্য বিবাহের প্রথা। এই শতাব্দী প্রাচীন আর নিম্নমানের প্রথা আমাদের দেশে নিষিদ্ধ, আইনত অপরাধ। কিন্তু আরও একটা রূঢ় সত্য হলো যে আমাদের দেশের সাংবিধানিক আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো এরকম অনেক আদালত রয়েছে যেগুলো আমাদের গ্রামে চালু আছে, আর এদের জন্যেই আজকের দিনেও বাল্যবিবাহের প্রচলন আছে। এই কেসে রেখাকে বিশ্বাসঘাতক বা প্রতারক বলাটা খুবই সহজ। কিছু লোক বলবেন যে সে রাজেনের মতো ভালো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর রাজেন সত্যি একজন ভালো মানুষ। কিন্তু রেখার কি কোনো অধিকার নেই? তার সাথে কি অন্যায় হয়নি? কেউ তো ওর ইচ্ছার কথা ভেবেই দেখেনি। ওকে এমন একটা বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয়েছিল যখন ও সম্পর্কের মানেই বুঝতো না, যেটা কিনা মানুষের অধিকারের বিরুদ্ধে। ক্রাইম পেট্রোলের মঞ্চ থেকে আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই কেসটায় পীড়িত রেখা বাল্যবিবাহের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়। আমরা আশা করছি যে বাল্যবিবাহের শিকার স্বামী আর স্ত্রী এগিয়ে এসে এই সম্পর্ককে অস্বীকার করুন আর এই প্রথাকে শেষ করতে অংশগ্রহণ করুন। আগামী এপিসোডগুলিতে আমরা এরকম অনেক কেস দেখাবো যেখানে খাপ আর পিছিয়ে পড়া পঞ্চায়েতের এই ধরনের ফতোয়ার বিরোধিতা করা হয়েছে, যেখানে যুব সমাজ সময়ের সঙ্গে হেঁটে আমাদের দেশের সংবিধানকে মজবুত করছে। এই লড়াইটা কোনো অ্যাঙ্গেল থেকেই সহজ নয়। এই লড়াইটা দুটো ভারতের মধ্যে লড়াই। একটা সেই ভারত যেটা সংবিধানকে সবার উপরে রেখে একটা প্রগতিশীল আর উদার সমাজের কল্পনা করে, আর একটা সেই ভারত যেখানে জাতপাতের ঠিকাদাররা ভোট ব্যাংক পলিসিকে নিজেদের হাতিয়ার বানিয়ে পিছিয়ে যাওয়াটাকেই উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয়। সময় এসে গিয়েছে যে আমাদের সমাজের এই পিছিয়ে পড়া প্রথাগুলির বিরুদ্ধে এদের অবৈধ স্বীকার করে নেওয়া আমাদের পার্লামেন্ট আর আদালত কঠোর কোনো পদক্ষেপ নিক, আর এদের সিদ্ধান্তকে আদালতের অবমাননা বা কন্টেম্প্ট অফ কোর্ট ঘোষণা করুক। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকের আরও একটা এপিসোডে।